রাতে টিভি দেখছিলাম। সারাদিন কাজ করে ক্লান্ত, একটু বিশ্রাম নিচ্ছিলাম। ছেলে পড়াশোনা শেষ করে এসে আমাকে বলল, তোমার জন্য চা করেছি মা গু। আমি বললাম, তুই এনেছিস? ধন্যবাদ বাবাগু। ছেলে চা নিয়ে এলো। ও বসল আমার পাশে। দুজনে টিভিতে মুভি দেখছিলাম। ক্লান্তিতে অজান্তে আমার মাথা তার কাঁধে এলিয়ে পড়ল। ঘুম আসছিল চোখে। হঠাৎ সে আমার চুলে হাত বুলাতে শুরু করল। আমি ভাবলাম, আমার স্নেহের ছেলে। কিন্তু পরমুহূর্তে ও যা বলল তা শুনে আমি হতবাক হয়ে গেলাম। টিভির আলোধারিতে আমি চোখ বন্ধ করে ফেললাম। কি বলছে সে? একজন ছেলে কিভাবে তার নিজের মাকে এভাবে দেখতে পারে? আমি চোখ বন্ধ করে থাকলাম, ভয়ে, বিস্ময়ে, অবিশ্বাসে। তুমি কি ঘুমিয়ে পড়েছ মা? সে জিজ্ঞেস করল। আমি উত্তর দিলাম না। ঘুমিয়ে পড়ার ভান করে রইলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অঞ্জলি সেন। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম দেবাশিস সেন, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অভিজিৎ আর সুপ্রিয়া। অভিজিৎ ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। সুপ্রিয়া ১২ বছর বয়সী, স্কুলে যায়। সেদিন রাতে আমি অভিজিতের সাথে টিভিতে একটা মুভি দেখছিলাম। সারাদিন অফিসে কাজ করে ক্লান্ত ছিলাম। অভিজিৎ আমার পাশে বসেছিল। ক্লান্তিতে আমার চোখ বুজে আসছিল। অজান্তেই আমার মাথা ওর কাঁধে এলিয়ে পড়ল। তখন সে আমার চুলে হাত বুলাতে লাগল। হঠাৎ সে আমাকে বলল, মা, আমি আজকে একটা অদ্ভুত স্বপ্নের কথা বলতে চাই। আমি আধো ঘুমের মধ্যে উত্তর দিলাম, বলো বাবাগু। সে বলল, মা, এটাই আমার স্বপ্ন, তুমি এভাবেই আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়বে প্রতি রাতে, কিন্তু মা হিসেবে নয়, আমার স্ত্রী হিসেবে। আমাকে বিয়ে করো মা। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার কান বিশ্বাস করতে পারছিল না আমি কি শুনলাম। আমি কি করে তাকে সামলাবো বুঝতে পারছিলাম না। আমি ভান করলাম যেন আমি ঘুমিয়ে পড়েছি। কিন্তু মনের ভেতর একটা তীব্র আতঙ্ক আর বিভ্রম আমাকে গ্রাস করে নিচ্ছিল। অভিজিৎ আমাকে আবার ডাকল, মা, তুমি শুনতে পাচ্ছ? আমি কোনো উত্তর দিলাম না। সে আমার কাঁধে হাত রাখল। আমি জানি তুমি ঘুমোওনি, সে বলল। আমার কথা শুনো। আমি তোমাকে একটা গল্প বলতে চাই। আমি চোখ খুললাম। সে তার মোবাইল থেকে একটা ছবি দেখাল। সেটা একটা পুরানো ফটো। ফটোতে একটি অপরিচিত মহিলা ছিলেন। তিনি আমার মতোই দেখতে, কিন্তু আমি নই। আমি বিস্মিত হয়ে প্রশ্ন করলাম, এ কে অভিজিৎ? এটা আমার আগের জন্মের স্ত্রী, সে বলল। তোমার মতোই দেখতে। এই কারণেই আমি সবসময় তোমার প্রতি আকর্ষিত বোধ করি। আমি চমকে উঠলাম। এ কোন ধরনের পাগলামি? কি বলছো তুমি? এসব কি? মা শোনো, সে বলল, আমি আর সাধারণ অভিজিৎ নই। আমার মধ্যে আরেকটি আত্মা বাস করে। একজন পুরোহিতের আত্মা। তিনি ১৮৯৬ সালে মারা গিয়েছিলেন। তার নাম ছিল গোপাল চক্রবর্তী। তিনি তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতেন। তার স্ত্রীর নাম ছিল উর্মিলা চক্রবর্তী গো। আমি হতভম্ব হয়ে অভিজিতের দিকে তাকিয়ে রইলাম। এ কি বকছে? এর মাথায় কি কোনো সমস্যা হয়েছে? তুমি কি ঠিক আছো বাবা? আমি জিজ্ঞেস করলাম। আমি কখনোই ভালো ছিলাম না মা, সে বলল। গত ২ বছর ধরে আমি ওই মন্দিরে যাচ্ছি। তাদের কাছে শিখছি। আমার অতীত জন্ম সম্পর্কে জানতে পেরেছি। আমি জানতে পেরেছি যে তুমি কেবল আমার মা নও, তুমি উর্মিলা চক্রবর্তীর আত্মার পুনর্জন্ম গো। এবার আমি প্রচণ্ড রেগে গেলাম। বাজে বকো না, আমি বললাম। কোনো মন্দির? কারা তোমাকে এসব শিখিয়েছে? তুমি কি কোনো কাল্টে জড়িয়ে পড়েছ? না মা, সে ধীরে ধীরে বলল। এটা কোনো কাল্ট নয়। এটা পুনর্জন্ম গবেষণা কেন্দ্র। এটা সরকার স্বীকৃত একটি প্রতিষ্ঠান। তারা হিপনোসিসের মাধ্যমে অতীত জন্মের স্মৃতি ফিরিয়ে আনে। আমি আমার চুল ছিঁড়তে ইচ্ছে করছিল। আমার ছেলে একটা কাল্টে জড়িয়ে পড়েছে। তারা তাকে ব্রেইনওয়াশ করেছে। তারা তাকে দিয়ে পাগলামি করাচ্ছে। আমাকে ওই জায়গার ঠিকানা দাও, আমি দৃঢ় কণ্ঠে বললাম। আমি দেখব কোনো শয়তানগুলো তোমার মাথা নষ্ট করেছে। সত্যিই যেতে চাও? অভিজিৎ জিজ্ঞেস করল।
তার চোখে একটা অদ্ভুত আলো দেখলাম আমি। তাহলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ, আমি জোর দিয়ে বললাম। আমি যাব, আর তোমার বাবাকেও নিয়ে যাব। আমরা দেখব কারা তোমাকে এসব বাজে কথা শিখিয়েছে সেই রাতে আমি ঘুমাতে পারিনি। আমার স্বামী দেবাশিস অফিসের কাজে বাইরে ছিল। আমি তাকে ফোন করে সবকিছু বললাম। সে আমাকে শান্ত থাকতে বলল। ওর বয়সেই এসব হয়, দেবাশিস বলল। কিশোর বয়সে অনেকেই বিভিন্ন ধরনের কাল্টে জড়িয়ে পড়ে। চিন্তা করো না। আমি 2 দিন পর ফিরে আসছি। তারপর আমরা একসাথে ওই জায়গায় যাব। পরদিন সকালে অভিজিৎ যখন কলেজে চলে গেল, আমি তার ঘরে গেলাম। আমি তার জিনিসপত্র ঘাটাঘাটি করতে শুরু করলাম। আমি তার ল্যাপটপ খুললাম, কিন্তু পাসওয়ার্ড দিয়ে লক করা ছিল। তারপর আমি তার বইগুলো দেখতে লাগলাম। তার বইয়ের তাকে একটা ছোট নোটবুক পেলাম। সেটা খুলে দেখলাম অনেক অদ্ভুত চিহ্ন আর মন্ত্র লেখা আছে। আমার গা শিউরে উঠল। আমি আরও ঘাটাঘাটি করতে লাগলাম। তার বিছানার নিচে একটা বাক্স পেলাম। সেটা খুলে দেখলাম ভেতরে কিছু পুরানো কাগজপত্র, একটা পুরানো ঘড়ি, কিছু অদ্ভুত গয়না, আর একটা ডায়েরি। আমি ডায়েরিটা খুললাম। সেখানে লেখা ছিল, প্রিয় ডায়েরি, আজ আমি আবার সেই স্বপ্নটা দেখলাম। আমি গোপাল, একজন পুরোহিত। আমি মন্দিরে পূজা করছি। আমার স্ত্রী উর্মিলা আমার জন্য অপেক্ষা করছে বাড়িতে। কিন্তু আমি যখন বাড়ি ফিরি, আমি দেখি সে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। আমি পরের পাতায় গেলাম। আজ মন্দিরের বাবাজি আমাকে বললেন যে উর্মিলা আবার জন্মেছে। আমি তাকে খুঁজে বের করতে পারি। আরও পরে, আজ আমি বুঝতে পারলাম মাই হল উর্মিলার পুনর্জন্ম। এজন্যই আমি সবসময় মায়ের প্রতি এত আকর্ষণ বোধ করি। আমি জানি এটা ভুল, কিন্তু আমি কি করব? আমার হৃদয় বলে যে সে আমার স্ত্রী। আমার হাত কাঁপতে শুরু করল। আমার বুকে ধকধক করছিল। আমি ডায়েরির শেষ পাতায় গেলাম। সেখানে লেখা ছিল, আগামীকাল আমি মাকে সত্য বলব। তারপর আমি তাকে পুনর্জন্ম গবেষণা কেন্দ্রে নিয়ে যাব। তারা তাকে হিপনোসিস করবে। সে তার আগের জন্ম স্মরণ করবে। সে বুঝতে পারবে যে সে আমার উর্মিলা। আমরা আবার একসাথে হতে পারব। আমি ডায়েরিটা বন্ধ করে রেখে দিলাম। আমার সারা শরীর কাঁপছিল। আমার ছেলের মানসিক অবস্থা ভীষণ খারাপ। সে একটা কাল্টের সদস্য হয়ে গেছে। তারা তাকে এসব পাগলামি শিখিয়েছে। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি অবশ্যই ওই পুনর্জন্ম গবেষণা কেন্দ্র যাব। আমি দেখব কারা আমার ছেলের মাথা নষ্ট করেছে। আমি তাদের থেকে আমার ছেলেকে উদ্ধার করব। কিন্তু আমি একা যাওয়া ঠিক হবে না। আমি আমার বান্ধবী রেখাকে ফোন করলাম। রেখা একজন সাইকিয়াট্রিস্ট। আমি তাকে সব কথা বললাম। সে বলল, অঞ্জলি, তুমি একা যেও না। আমি তোমার সাথে যাব। এটা খুবই বিপজ্জনক হতে পারে। তোমার ছেলে ভীষণ মানসিক সমস্যায় ভুগছে। এটা ওইডিপাস কমপ্লেক্সের একটা জটিল রূপ। তাকে অবশ্যই চিকিৎসা করাতে হবে। সেদিন বিকেলে অভিজিৎ কলেজ থেকে ফিরে এলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে কবে ওই জায়গায় নিয়ে যাবে? সে আনন্দিত হয়ে বলল, আজই। আজই যেতে চাও? হ্যাঁ, আমি বললাম। কিন্তু আমি রেখা আন্টিকে নিয়ে যেতে চাই। তুমি জানো তিনি আমার খুব কাছের বন্ধু। অভিজিৎ একটু চিন্তিত হয়ে পড়ল। ঠিক আছে, সে বলল। কিন্তু তিনি কি বিশ্বাস করবেন? সে বিষয়ে তুমি চিন্তা করো না, আমি বললাম। আমি তাকে সব বুঝিয়ে বলবো। রেখা আমাদের বাসায় এলো। 3 জন মিলে আমরা বের হলাম। অভিজিৎ আমাদের নিয়ে শহরের প্রান্তে একটা বিশাল বাড়ির সামনে এসে থামল। বাড়িটার গেটে লেখা ছিল, পুনর্জন্ম গবেষণা কেন্দ্র। আমরা ভেতরে ঢুকলাম। দেখলাম একটা বিশাল হল রুম। সেখানে অনেক লোক বসে আছে। মাঝখানে একটা মঞ্চ। মঞ্চের উপর একজন দাড়িওয়ালা লোক বসে আছেন। তার পরনে গেরুয়া রঙের পোশাক। অভিজিৎ আমাদের নিয়ে সামনের দিকে গেল। দাড়িওয়ালা লোকটি আমাদের দেখে উঠে দাঁড়ালেন। এসো বাবা অভিজিৎ, তিনি বললেন। এই যে তোমার মা। আর ইনি আমার মায়ের বান্ধবী, অভিজিৎ বলল। বসো বসো, তিনি বললেন। আমি গুরুদেব, এই কেন্দ্রের প্রতিষ্ঠাতা। আমরা বসলাম। গুরুদেব আমার দিকে তাকিয়ে বললেন, তোমার ছেলে তোমাকে সব বলেছে? হ্যাঁ, আমি বললাম। কিন্তু আমি বিশ্বাস করি না। আপনারা আমার ছেলের মাথা নষ্ট করেছেন। গুরুদেব হাসলেন।
আমি বুঝতে পারছি তোমার রাগ, তিনি বললেন। কিন্তু এটা কোনো কাল্ট নয়। এটা একটা বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র। আমরা হিপনোসিসের মাধ্যমে অতীত জন্মের স্মৃতি ফিরিয়ে আনি। বিশ্বের অনেক বিখ্যাত বিজ্ঞানী আমাদের গবেষণায় সাহায্য করেন। মিথ্যা কথা, রেখা বলল। আমি একজন সাইকিয়াট্রিস্ট। আমি জানি হিপনোসিস কিভাবে কাজ করে। এভাবে অতীত জন্মের স্মৃতি ফেরত আনা সম্ভব নয়। এগুলো সব সাজেশন। আপনারা লোকেদের মাথায় এসব ঢুকিয়ে দেন। গুরুদেব আবার হাসলেন। ডাক্তার, আপনি কি নিজে দেখতে চান? আমরা এখনই একটা প্রদর্শনী করব। আমি একজন স্বেচ্ছাসেবককে হিপনোসিস করব। তিনি তার অতীত জন্মের কথা বলবেন। তারপর আমরা তার বলা তথ্য ইতিহাসের পাতায় খুঁজে দেখব। রেখা চুপ করে গেল। আমি বললাম, দেখাও। আমি দেখতে চাই। গুরুদেব উঠে দাঁড়ালেন। তিনি হলে উপস্থিত সবার উদ্দেশ্যে বললেন, আজ আমাদের সাথে দুজন বিশেষ অতিথি এসেছেন। তারা আমাদের কাজ সম্পর্কে সন্দেহ পোষণ করেন। আমরা তাদের সামনে একটি প্রদর্শনী করব। কোনো স্বেচ্ছাসেবক কি আসবেন? একজন মহিলা উঠে দাঁড়ালেন। তিনি 50-এর কাছাকাছি বয়সের। তিনি মঞ্চে উঠে এলেন। গুরুদেব তাকে একটি চেয়ারে বসালেন। তারপর তিনি তার সামনে একটি পেন্ডুলাম দোলাতে শুরু করলেন। আপনি শান্ত হয়ে যাচ্ছেন, গুরুদেব বললেন। আপনি গভীর ঘুমে ঢলে পড়ছেন। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আপনি আমার কথামতো কাজ করবেন। মহিলাটি ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেললেন। তিনি ঘুমিয়ে পড়লেন। আপনি এখন আপনার অতীত জন্মে চলে যাচ্ছেন, গুরুদেব বললেন। আপনি কে? আপনি কোথায় আছেন? মহিলাটি উত্তর দিলেন, আমি মেরি। মেরি জনসন। আমি লন্ডনে থাকি। বছর 1875। আপনি কি করেন? আমি একজন নার্স। আমি সেন্ট বার্থোলোমিউ হাসপাতালে কাজ করি। আপনার পরিবার সম্পর্কে বলুন। আমার স্বামী জন। সে একজন সেনা অফিসার। আমাদের দুটি সন্তান, টম আর লিজি। গুরুদেব আরও কিছু প্রশ্ন জিজ্ঞেস করলেন। মহিলাটি সব উত্তর দিলেন। এমন সময় হঠাৎ তিনি চিৎকার করে উঠলেন, ওই ঘোড়া! সাবধান! ঘোড়াটা! তারপর তিনি নীরব হয়ে গেলেন। কি হল? কি দেখছেন? গুরুদেব জিজ্ঞেস করলেন। একটা দুর্ঘটনা, মহিলাটি বললেন। একটা ঘোড়ার গাড়ি আমাকে ধাক্কা মারল। আমি মারা যাচ্ছি। সবাই নিস্তব্ধ হয়ে গেল। গুরুদেব ধীরে ধীরে মহিলাটিকে হিপনোসিস থেকে বের করে আনলেন। তিনি চোখ খুললেন। গুরুদেব ঘোষণা করলেন, এখন আমরা পরীক্ষা করে দেখব এই তথ্য সত্য কিনা। আমাদের সহকর্মীরা লন্ডনের সেন্ট বার্থোলোমিউ হাসপাতালের রেকর্ড খুঁজে দেখবেন 1875 সালে সেখানে কোনো মেরি জনসন নামে নার্স কাজ করতেন কিনা, আর তিনি কোনো ঘোড়ার গাড়ির দুর্ঘটনায় মারা গিয়েছিলেন কিনা। তিনি একটি বড় স্ক্রিন দেখালেন। সেখানে একজন লোক কম্পিউটারে কাজ করছিলেন। তিনি ইন্টারনেটে সেন্ট বার্থোলোমিউ হাসপাতালের রেকর্ড খুঁজছিলেন। কিছুক্ষণ পর স্ক্রিনে একটি পুরনো কাগজের ফটো দেখা গেল। সেখানে লেখা ছিল, 1875 সালের 1-2 মার্চ, মেরি জনসন, এই হাসপাতালের একজন নার্স, ঘোড়ার গাড়ির দুর্ঘটনায় মারা গেছেন। তিনি তার স্বামী জন জনসন এবং 2 সন্তান টম ও এলিজাবেথ রেখে গেছেন। হলে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। রেখা আমার হাত ধরে ফিসফিস করে বলল, অঞ্জলি, এটা নিশ্চয়ই কোনো ট্রিক। এরা সবাই একসাথে মিলে আমাদের ধোঁকা দিচ্ছে। আমি মাথা নাড়লাম। কিন্তু এটা কেমন করে সম্ভব? আমি বললাম। গুরুদেব আমাদের দিকে ফিরলেন। এখন আপনারা কি বিশ্বাস করেন? তিনি জিজ্ঞেস করলেন। আমি উত্তর দিলাম না। আমি এখনও বিভ্রান্ত ছিলাম। আমরা এভাবে শত শত কেসে অতীত জন্মের স্মৃতি যাচাই করেছি, গুরুদেব বললেন। আমাদের গবেষণায় দেখা গেছে যে 7-8 ক্ষেত্রে লোকেরা যে তথ্য দেয় সেগুলো বাস্তব ইতিহাসের সাথে মিলে যায়। গুরুদেব আবার অভিজিতের দিকে তাকালেন। তোমার মা কি এখন হিপনোসিস করাতে রাজি আছেন? আমার দিকে সবাই তাকাল। আমি কি করব বুঝতে পারছিলাম না। একদিকে আমি মনে করছিলাম এটা সব ভুজা। কিন্তু অন্যদিকে আমি দেখেছি একজন মহিলা হিপনোসিসের মাধ্যমে এমন তথ্য দিয়েছেন যা বাস্তব ইতিহাসের সাথে মিলে গেছে। রেখা আমার কানে ফিসফিস করল, অঞ্জলি, এটা তোমার সিদ্ধান্ত। কিন্তু আমি মনে করি এটা ঝুঁকি নেওয়ার মতো নয়। এসব ভুজা। আমি গভীর শ্বাস নিলাম। ঠিক আছে, আমি বললাম। আমি করাব। কিন্তু একটা শর্তে।
যদি দেখা যায় যে আমি কোনো উর্মিলা চক্রবর্তী নই, তাহলে আপনারা আমার ছেলেকে ছেড়ে দেবেন। আর তাকে এসব পাগলামি থেকে দূরে রাখবেন। গুরুদেব মাথা নাড়লেন। অবশ্যই, তিনি বললেন। আমরা কখনোই কারো উপর জোর করি না। আমি চেয়ারে বসলাম। গুরুদেব আমার সামনে পেন্ডুলাম দোলাতে শুরু করলেন। শান্ত হও, তিনি বললেন। তুমি গভীর ঘুমে ঢলে পড়ছ। তুমি আমার কথা শুনছ। আমি ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছিলাম। আমার চোখ ভারী হয়ে আসছিল। আমি আর প্রতিরোধ করতে পারছিলাম না। তুমি এখন তোমার অতীত জন্মে ফিরে যাচ্ছ, গুরুদেব বললেন। তুমি কে? তুমি কোথায় আছো? আমি উত্তর দিতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ আমার মনে হলো আমি আর আমি নই। আমি অন্য কেউ। আমি অন্য কোথাও। আমি দেখছি একটা ছোট্ট ঘর। মাটির দেয়াল। খড়ের ছাউনি। আমি একটা মেঝেতে বসে আছি। আমি উর্মিলা। আমি শুনলাম আমার নিজের কণ্ঠ বলছে। উর্মিলা চক্রবর্তী। আমি হালি শহরে থাকি। বছর 1894। তুমি কি করো? আমি একজন গৃহিণী। আমার স্বামী গোপাল একজন পুরোহিত। তিনি মন্দিরে পূজা করেন। আমি যা বলছি তা শুনে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম। এগুলো আমার কথা নয়। আমি এসব জানি না। তবুও আমি বলছি। আমার মুখ দিয়ে বেরিয়ে আসছে। তোমার পরিবার সম্পর্কে বলো। আমাদের কোনো সন্তান নেই, আমার কণ্ঠ বলছিল। গোপাল আর আমি বিয়ে করেছি 3 বছর হল। আমরা সন্তান চাই, কিন্তু এখনো হয়নি। তোমার স্বামী কেমন? এবার আমি আমার চোখে জল আসতে অনুভব করলাম। তিনি খুব ভালো মানুষ। খুব ধার্মিক। আমাকে খুব ভালোবাসেন। কিন্তু আমি ভীষণ একা। তিনি সারাদিন মন্দিরে থাকেন। সন্ধ্যায় বাড়ি আসেন। কোনো মন্দিরে কাজ করেন তিনি? হালিশহরের কালী মন্দিরে। তিনি সেখানকার প্রধান পুরোহিত। গুরুদেব আরও কিছু প্রশ্ন জিজ্ঞেস করলেন। আমি সব উত্তর দিলাম। তারপর হঠাৎ আমি দেখলাম একটা বাক্স। বাক্সের মধ্যে একটা কালো বোতল। ওটা কি? গুরুদেব জিজ্ঞেস করলেন। তুমি কি দেখছ? একটা বোতল, আমি বললাম। ওটা বিষ। আমি ওটা বার করছি। আমি আর বাঁচতে চাই না। আমি একা। আমার কোনো সন্তান নেই। আমার স্বামী সারাদিন বাড়িতে থাকেন না। আমি বিষটা খাচ্ছি। আমি হঠাৎ চিৎকার করে উঠলাম। আমার পেট জ্বলছে। আমার গলা জ্বলছে। আমি হাঁপাতে লাগলাম। আমি মরে যাচ্ছি। গোপাল, আমাকে বাঁচাও। গুরুদেব দ্রুত আমাকে শান্ত করলেন। তুমি ঠিক আছো, তিনি বললেন। এটা তোমার অতীত। এখন তুমি নিরাপদ। তুমি আমার কণ্ঠ শুনছ। আমি গুনতি দিচ্ছি। 3, 2, 1। এখন তুমি জেগে উঠবে। আমি চোখ খুললাম। আমার সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। আমি চারদিকে তাকালাম। হলে সবাই আমার দিকে তাকিয়ে আছে। অভিজিৎ আমার পাশে দাঁড়িয়ে আছে। তার চোখে জল। মা, সে বলল, তুমি ঠিক আছো? আমি মাথা নাড়লাম। কিন্তু আমি ঠিক ছিলাম না। আমি বিভ্রান্ত ছিলাম। আমি কি সত্যিই উর্মিলা চক্রবর্তীর পুনর্জন্ম? এটা কি সম্ভব? গুরুদেব ঘোষণা করলেন, এবার আমরা পরীক্ষা করে দেখব এই তথ্য সত্য কিনা। আমাদের সহকর্মীরা হালি শহরের কালী মন্দিরের রেকর্ড খুঁজে দেখবেন 1894 সালে সেখানে কোনো গোপাল চক্রবর্তী নামে পুরোহিত ছিলেন কিনা এবং তার স্ত্রী উর্মিলা চক্রবর্তী বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন কিনা। আবার সেই স্ক্রিনে লোকটি কম্পিউটারে কাজ করতে লাগলেন। কিছুক্ষণ পর স্ক্রিনে একটি পুরনো খবরের কাগজের ফটো দেখা গেল। বাংলা ভাষায় লেখা। সেখানে লেখা ছিল, হালিশহরের কালী মন্দিরের প্রধান পুরোহিত গোপাল চক্রবর্তীর স্ত্রী উর্মিলা চক্রবর্তী বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। কিভাবে আমি এমন তথ্য জানি যা আমি আগে কখনো শুনিনি? রেখা আমার পাশে এসে বসল। অঞ্জলি, তুমি ঠিক আছো? সে জিজ্ঞেস করল। আমি মাথা নাড়লাম। আমি জানি না রেখা, আমি বললাম। আমি জানি না কি বিশ্বাস করব। মা, অভিজিৎ আমার হাত ধরল। এখন তুমি বুঝতে পারছ? তুমি উর্মিলা। আমি গোপাল। আমরা আবার জন্মেছি। কিন্তু এবার ভিন্ন সম্পর্কে। আমি অভিজিতের দিকে তাকালাম। আমি হতবাক হয়ে গেলাম।
সে আমার ছেলে নয়, সে আমার ১৯ বছরের ছেলে অভিজিৎ নয়। আমি দেখলাম একজন পুরুষ, ৩০-এর কাছাকাছি বয়স, মাথায় টাক, পরনে গেরুয়া কাপড়। তিনি তাকিয়ে আছেন আমার দিকে, তার চোখে অপার ভালোবাসা। আমি চিৎকার করে উঠলাম, না, তুমি আমার ছেলে। তুমি অভিজিৎ। গুরুদেব আমার কাছে এলেন। শান্ত হও, তিনি বললেন। তুমি কনফিউজড হচ্ছ। তুমি উর্মিলার জন্মের স্মৃতি দেখেছ, আর তাই তুমি অভিজিৎকে গোপাল হিসেবে দেখছ। এটা একটা সাময়িক বিজন মাত্র। এটা কেটে যাবে গু। আমি চোখ থেকে ফেললাম। আমি কিছু দেখতে চাইছিলাম না। আমি কাউকে দেখতে চাইছিলাম না। রেখা আমাকে জোর করে তুলে নিয়ে গেল। অঞ্জলি, আমরা এখান থেকে যাচ্ছি, সে বলল। এটা তোমার জন্য ভালো নয় গে। গুরুদেব দাঁড়িয়ে উঠলেন। একটু অপেক্ষা করুন, তিনি বললেন। আমরা এখনো শেষ করিনি। আমরা এখনো অভিজিতের অতীত জন্ম দেখিনি গে। আপনারা যথেষ্ট ক্ষতি করেছেন, রেখা তীব্র স্বরে বলল। আমি একজন সাইকিয়াট্রিস্ট, আর আমি বলছি এই প্রক্রিয়া অঞ্জলির মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর গু। অভিজিৎ আমার হাত ধরল। মা, তুমি যেতে পারো না, সে বলল। আমরা এত দূর এসেছি আমি অভিজিতের দিকে তাকালাম। আমি আবার তাকে আমার ছেলে হিসেবে দেখছিলাম, গোপাল হিসেবে নয়। আমি স্বস্তি পেলাম। অভিজিৎ, আমি বললাম। এটা ঠিক নয়। এটা আমাদের পরিবারকে ভেঙে দিচ্ছে। তুমি কি এখনো আমাকে তোমার স্ত্রী হিসেবে দেখছ? অভিজিৎ মাথা নাড়ল। না মা, সে বলল। আমি বুঝতে পারছি আমি ভুল ছিলাম। আমি তোমাকে উর্মিলা হিসেবে দেখতে চেয়েছিলাম, কিন্তু তুমি উর্মিলা নও, তুমি আমার মা গু। আমি স্বস্তি পেলাম। চলো আমরা বাড়ি যাই, আমি বললাম। গুরুদেব আমাদের যেতে দিলেন না। তোমরা যেতে পারো না, তিনি বললেন। তোমরা এখন জানো যে পুনর্জন্ম সত্য। তোমরা আমাদের সাক্ষী গ। আমরা কারো সাক্ষী নই, রেখা বলল। আমরা জানি না এটা সত্য কিনা। এটা একটা ট্রিক হতে পারে। আমরা যাচ্ছি গুরুদেব ইশারা করলেন। হঠাৎ হল রুমের দরজা বন্ধ হয়ে গেল। বাইরের সশস্ত্র লোক দাঁড়িয়ে গেল। কি হচ্ছে এটা? আমি চিৎকার করে উঠলাম। আমরা তোমাদের যেতে দিতে পারি না, গুরুদেব বললেন। তোমরা এখন জানো আমাদের কেন্দ্রের সত্য। আমরা শুধু পুনর্জন্ম নিয়ে গবেষণা করি না, আমরা পুনর্জন্মের মাধ্যমে মানুষের আত্মাকে নিয়ন্ত্রণ করি গি। আমার বুকে ধকধক করছিল। আমি বুঝতে পারলাম আমরা এক ভয়ানক ফাঁদে পড়েছি। তোমরা কি চাও? রেখা জিজ্ঞেস করল। আমরা চাই তোমাদের সাহায্য, গুরুদেব বললেন। আমরা যে তথ্য সংগ্রহ করি তা অমূল্য। আমরা পুনর্জন্মের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ লোকদের অতীত জন্মের স্মৃতি ফিরিয়ে এনেছি। তাদের মধ্যে আছেন প্রভাবশালী রাজনীতিবিদ, সেনা অফিসার, ব্যবসায়ী। আমরা তাদের দিয়ে অনেক কাজ করিয়ে নিয়েছি গু। আমি হতবাক হয়ে গেলাম। তাদের দিয়ে কি করিয়েছ? আমরা তাদের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিয়েছি, গুরুদেব বললেন। তারা ভয় পায় যে তাদের আগের জন্মের পাপের জন্য তাদের শাস্তি পেতে হবে। তাই তো তারা আমাদের কথা শোনে গি। এটা ব্ল্যাকমেইল, রেখা চিৎকার করে উঠল। তুমি এটাকে যা খুশি বলতে পারো, গুরুদেব বললেন। কিন্তু এটা কাজ করে কি? আমি অভিজিতের দিকে তাকালাম। তুমি কি এটা জানতে? আমি জিজ্ঞেস করলাম। অভিজিৎ মাথা নাড়ল। না মা, আমি জানতাম না, সে বলল। আমি সত্যিই বিশ্বাস করেছিলাম যে আমি গোপাল চক্রবর্তীর পুনর্জন্ম গ। আর সেই বিশ্বাসটা আমি তোমার মনে ঢুকিয়ে দিয়েছিলাম, গুরুদেব হাসলেন। তুমি আমার সবচেয়ে ভালো শিষ্য ছিলে, অভিজিৎ। আমি তোমাকে কত সহজেই হিপনোটাইজ করেছিলাম। তোমার মাথায় ঢুকিয়ে দিয়েছিলাম যে তুমি একজন পুরোহিতের পুনর্জন্ম, যার স্ত্রী আত্মহত্যা করেছিল গু। অভিজিৎ রাগে লাল হয়ে গেল। আপনি আমাকে ব্যবহার করেছেন, সে চিৎকার করে উঠল। অবশ্যই, গুরুদেব বললেন। আমরা সবাইকে ব্যবহার করি। এটাই আমাদের ব্যবসা গু। এবার অভিজিৎ গুরুদেবের দিকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু গুরুদেব তার হাত তুলে একটা শব্দ করলেন। অভিজিৎ হঠাৎ থমকে দাঁড়াল। তার চোখ ফ্যাকাশে হয়ে গেল। অভিজিৎ, আমি চিৎকার করে উঠলাম। ওর কিছু হবে না, গুরুদেব বললেন। আমি ওকে কন্ট্রোল ওয়ার্ড বলেছি। এখন ও আমার নিয়ন্ত্রণে গু। অভিজিৎ পুতুলের মতো দাঁড়িয়েছিল। আমাদের কি করতে হবে? রেখা জিজ্ঞেস করল। তোমাদের আমাদের সাথে যোগ দিতে হবে, গুরুদেব বললেন। তুমি একজন সাইকিয়াট্রিস্ট। তোমার অনেক ক্লায়েন্ট আছে।
তুমি তাদের মধ্যে সেইসব লোকদের বাছাই করে আমাদের কাছে পাঠাবে যারা প্রভাবশালী। কখনো না, রেখা তীব্র স্বরে বলল। তাহলে তোমাদের মরতে হবে, গুরুদেব হাসলেন। আমরা বাইরের দুনিয়াকে বলবো তোমরা একটা দুর্ঘটনায় মারা গেছ গু। আমি ভেবে পাচ্ছিলাম না কি করব। আমরা একটা ভয়ানক বিপদে পড়েছি। এমন সময় হঠাৎ হোল রুমের জানালা দিয়ে একটা তীব্র আলো এসে পড়ল। বাইরে কয়েকটা গাড়ির শব্দ শোনা গেল। কিছুক্ষণ পর হোল রুমের দরজা ভেঙে গেল। সশস্ত্র পুলিশ ঢুকে পড়ল। সবাই হাত তুলে দাঁড়াও, একজন পুলিশ অফিসার ঘোষণা করলেন। এটা পুলিশ রেইড। গুরুদেব সহ পুনর্জন্ম গবেষণা কেন্দ্রের সবাইকে গ্রেফতার করা হল। আমরা পুলিশের সাথে থানায় গেলাম। সেখানে একজন পুলিশ অফিসার আমাদের বললেন, আমরা অনেক দিন ধরে এই গ্রুপকে অনুসরণ করছিলাম। এরা একটা কাল্ট। এরা প্রভাবশালী লোকদের হিপনোটাইজ করে। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায়, শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হল কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র 22 বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়। মাসে বেতন পায় 10,000 টাকা। রাকিবের বাবা মারা গেছেন 3 বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স 15, এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল, কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে একটা টিফিন বক্সে, ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল 5 কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কি না? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স 50-এর কাছাকাছি। ভালো মানুষ। রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না। সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারব না গি। রাকিবের মনটা ভেঙে গেল। কিন্তু সে কিছু বলল না। শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। তবে একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে। বেতন ভালো, 15,000 টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল। জেলা শহর মানে প্রায় 30 কিলোমিটার দূরে। রোজ যাওয়া আসা করা মুশকিল। থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি। রাকিব বলল। ক্লাস শুরু হল। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছে। ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে? স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরল। মা রান্না করছে। মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, ভাই, তুমি যা ভালো মনে করো তাই করো। আমরা সামলে নেব। কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। বারবার একই চিন্তা মাথায় আসছে। কি করবে? এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার। ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের উপর বসল। দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল। বাবা জীবিত ছিলেন তখন। বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হল। মাকে সাহায্য করতে হল। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল। দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হল। গতকাল এলাম। তোর খোঁজেই এসেছিলাম। সাজিদ পাশে বসল। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা।
রাকিব শুনল চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না। আমি তোকে চাকরি খুঁজে দেবগু। রাকিব মাথা নাড়ল। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয়। ঢাকায় ভাড়া বাসায় থাকবি, সাজিদ বলল। তোকে তো জানি। ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে? আমার সামর্থ্য আছে। রাকিব তিক্ত হাসল। সাজিদ কিছু বলল না। সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে। ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল, জীবনটা কেন এত কঠিন? খাওয়ার পর মিথিলা এল। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে। 5,000 টাকা গু। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে 10,000 টাকা। তার মধ্যে বাড়ি ভাড়া 3,000, মায়ের ওষুধ 2,000, খরচপাতি 3,000। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে কি, রাকিব বলল। কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মনস্থির করল, সে জেলা শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। 15,000 টাকা হলে অনেক কিছু করা যাবে। তৃতীয় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল। একটা 3তলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকল রাকিব। দেখল একজন ভদ্রমহিলা বসে আছেন। বয়স 40-এর কাছাকাছি। হাসি মুখ। বসুন। আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন। আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন। আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি ইমাম। 3 বছর ধরে। ভালো। আমরা গ্রামের স্কুলে কাজ করি। আপনার অভিজ্ঞতা কাজে লাগবে গু। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাব। 1 সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বের হয়ে এল। মনটা একটু হালকা লাগল। হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখল মা অসুস্থ হয়ে পড়েছে। জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হল। ডাক্তার ওষুধ লিখে দিল। ওষুধের দাম 1,000 টাকা। রাকিবের পকেটে 5 টাকা ছিল। বাকি 5 টাকা ধার করতে হল পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই, তুমি জেলা শহরে চাকরি নিও না। আমরা এখানে থাকি। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে। মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে। আমাকে ভালো চাকরি করতে হবে কি? রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এল। এনজিও থেকে চাকরি হয়েছে। পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হল। কিন্তু সাথে সাথে চিন্তাও হল। জেলা শহরে থাকবে কোথায়? বাসা ভাড়া নিতে হবে। সেই টাকা কোথায়? রাকিব মানিক স্যারের কাছে গেল। সব বলল। মানিক স্যার শুনলেন। তারপর বললেন, তুমি চিন্তা করো না। আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে। খালি পড়ে আছে। তুমি সেখানে থাকতে পারো। প্রথম 3 মাস ভাড়া লাগবে না আগে। রাকিবের চোখে পানি এল। স্যার, আপনি তুমি ভালো ছেলে। তোমার উন্নতি হোক, এটাই চাই। মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। চতুর্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এল। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করল সপ্তাহে একদিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার। একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হল। রাকিবকে দায়িত্ব দেওয়া হল 5টা গ্রামের স্কুল দেখাশোনা করার। সপ্তাহে 3 দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়। ছাদ দিয়ে পানি পড়ে। বেঞ্চ ভাঙা। শিক্ষক মাত্র 2 জন। ছাত্রছাত্রী প্রায় 150। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা। বেতন কম। সরকারি সাহায্য নেই।
অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝল এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করেও ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল। একা একা রান্না করল। ভাত আর ডিম ভাজি। খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল। মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা, কেমন আছো? ভালো আছি। তুমি খেয়েছ? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা। তুমি ওষুধ খেয়েছ তো? খেয়েছি। মিথিলা পড়াশোনা করছে। তুমি চিন্তা করো না আগে। ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে। রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনজিও থেকে সাহায্য আসছে। নতুন বেঞ্চ এসেছে। ছাদ মেরামত হয়েছে। শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি। তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল। 15,000 টাকা। রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদল। ভাই, তুমি এত টাকা পাঠালে তোমার কি হবে? মা, তুমি চিন্তা করো না। আমার হয়ে যাবে। তুমি ভালো থাকো গো। রাকিবের মনে হলো জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। 5ম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক। তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে। লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুব মেধাবী। কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়। তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে। স্কুলে যায়। শিক্ষকদের সাথে কথা বলে। বাচ্চাদের পড়ায়। ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হল। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়। কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ? রাকিব হেসে বলল, না। বিয়ের কথা ভাবার সময় নেই। এখন পরিবারের দায়িত্ব আছে গু। তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল। বাবার মৃত্যুর কথা বলল। কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল। তানিয়া শুনল চুপচাপ। তারপর বলল, তুমি খুব সাহসী। রাকিব কিছু বলল না। শুধু হাসল। সময় যাচ্ছে। রাকিবের কাজ ভালো হচ্ছে। এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে। বেতনও বাড়ল। এখন 17,000 টাকা পায়। রাকিব সপ্তাহে একদিন গ্রামে যায়। মাকে দেখে আসে। মিথিলার পড়াশোনা দেখে দেয়। মিথিলা এখন কলেজে পড়ছে। সে ডাক্তার হতে চায়। একদিন মা রাকিবকে বলল, ভাই, তোর বিয়ের কথা ভাবা উচিত কে? রাকিব হাসল। মা, এখনো সময় আছে। আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি কি। কিন্তু তোর বয়স হয়ে যাচ্ছে। আমি চিন্তায় থাকি কি, মা বলল। তুমি চিন্তা করো না মা। সব ঠিক হবে। 6ষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন। 1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে। মাসে ভাড়া 5,000 টাকা। তবু মাকে প্রতি মাসে 12,000 টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে। সে মেডিকেল কলেজে ভর্তি হতে চায়। কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে। কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল। কোথা থেকে টাকা আসবে? তানিয়া বুঝতে পারল রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব, তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে কি? রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল, আমি আমার এক বন্ধুকে জানি। সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালা। আমি তাকে বলবো। হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে গি। রাকিব অবাক হল। তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ গো। রাকিব কিছু বলল না। কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হল। পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হল। বন্ধু রাজি হল মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা। সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার।
তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিট দাও। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দুজন একসাথে খাবার খেল, অনেক গল্প করল, হাসল। খাওয়ার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। তানিয়া একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি। রাকিব স্তব্ধ হয়ে গেল। কি বলবে বুঝতে পারল না। তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে, কিন্তু 1 বছর ধরে তোমার সাথে কাজ করছি। তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা, সব কিছু দেখেছি। তুমি আমার মনে জায়গা করে নিয়েছ। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তানিয়া, আমি জানি না কি বলবো। তুমি ঢাকার মেয়ে, উচ্চশিক্ষিত। আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার পরিবার গরিব। আমার অনেক দায়িত্ব আছে। তানিয়া রাকিবের হাত ধরল। এগুলো আমার কাছে কোনো সমস্যা নয়। আমি তোমাকে চাই, তোমার টাকা বা স্ট্যাটাস নয়। রাকিবের চোখে পানি এল। তানিয়া, আমি তোমাকে কিছু দিতে পারবো না। তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে, সততা দিতে পারবে। এটাই যথেষ্ট। রাকিব তানিয়ার দিকে তাকাল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু ভয় পাচ্ছি। কিসের ভয়? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি তোমার পরিবার রাজি হবে না। ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারব না। তানিয়া হাসল। আমার পরিবার আমাকে বিশ্বাস করে। আমি যদি খুশি থাকি, তারা খুশি থাকবে। আর তুমি আমাকে সুখী করতে পারবে কিনা সেটা সময় বলবে। আমরা একসাথে চেষ্টা করব। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। সারারাত তানিয়ার কথা ভাবল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসল। 7ম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল। মাকে সব কথা বলল। তানিয়ার কথা, প্রেমের কথা। মা শুনল চুপচাপ। তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা। তুমি তাকে দেখলে পছন্দ করবে। তার পরিবার রাজি হবে? আমরা তো গরিব। মা চিন্তিত হল। তানিয়া বলেছে তার পরিবার তাকে বিশ্বাস করে। সমস্যা হবে না। মিথিলা খুশি হল। ভাইজা, তুমি বিয়ে করছ? আমি ভাবির সাথে দেখা করব। রাকিব হাসল। হ্যাঁ রে, তোকে নিয়ে যাব ঢাকায়। কিন্তু সমস্যা এল অন্য দিক থেকে। তানিয়া তার বাবা মাকে রাকিবের কথা বলল। প্রথমে তারা খুশি হল, কিন্তু যখন জানো রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র 20,000 টাকা, তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছ। তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে। এই ছেলে তোমাকে কি দেবে? তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না। আমি রাকিবকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে সংসার চলে না। তানিয়ার মা বললেন। বাবা, মা, রাকিব খুব সৎ এবং পরিশ্রমী। সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে। এরকম মানুষ এখন কমই আছে। তানিয়া বোঝানোর চেষ্টা করল। আমরা সময় চাই। আমরা ছেলেটাকে দেখতে চাই। তানিয়ার বাবা বললেন। তানিয়া রাকিবকে ফোন করে সব বলল। রাকিব শুনল। তারপর বলল, আমি জানতাম এটা হবে। তুমি হাল ছেড়ে দিও না। আমি তাদের বোঝাব। তানিয়া বলল। পরের মাসে রাকিব ঢাকায় গেল। তানিয়ার বাবা মার সাথে দেখা করল। তারা রাকিবকে অনেক প্রশ্ন করল। রাকিব সব সততার সাথে উত্তর দিল। তানিয়ার বাবা বললেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছ? তুমি সারা জীবন এনজিওতে থাকবে? রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন নিজের একটা স্কুল করব। গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াব। এটা আমার লক্ষ্য। তানিয়ার বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল। কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি, একদিন সফল হব। তানিয়ার বাবা কিছু বললেন না। কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন। তারপর তারা রাজি হলেন। কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। 8ম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হল। কিন্তু রাকিব চিন্তায় ছিল। বিয়েতে অনেক খরচ হবে। সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব। বেশি খরচ করব না। কিন্তু তানিয়ার পরিবার বড় বিয়ে চায়।
অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। স্যার একটা খাম দিলেন। খামে ছিল 50,000 টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারব না এটা উপহার। তুমি আমার ছাত্রের মতো। তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন তুমি ভালো থাকো। এটাই চাই। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি। আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি। তুমি প্রজেক্ট ম্যানেজার হবে। বেতন হবে 35,000 টাকা। রাকিব বিশ্বাস করতে পারল না। 35,000 টাকা! এত টাকা কখনো কল্পনাও করেনি। স্যার, সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, তুমি যোগ্য। তুমি পারবে কি? ডিরেক্টর বললেন। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল। সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল। সব বলল। মা কাঁদতে লাগল। খুশির কান্না। ভাই, আল্লাহ তোমার ভালো করেছে। তুমি অনেক কষ্ট করেছ। মা বলল। মা, এখন আমরা ভালো থাকব। মিথিলার পড়াশোনা ভালো হবে। তুমি সুস্থ থাকবে। বিয়ের দিন এল। সিম্পল কিন্তু সুন্দর বিয়ে। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে। রাকিবের বন্ধুরা এসেছে। এনজিও অফিসের সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল লাল শাড়িতে। রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হল। সবাই দোয়া করল, আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল। 2 বেডরুমের। তারা ঠিক করল মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হল না। বলল, তোমরা নতুন বিয়ে করেছ। আমরা গেলে তোমাদের সমস্যা হবে। তানিয়া নিজে গ্রামে গেল। মাকে বলল, মা, আপনি আমার মা। আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ। মা তানিয়াকে জড়িয়ে ধরল। মা, তুমি খুব ভালো। মা আর মিথিলা জেলা শহরে চলে এল। এখন তারা সবাই একসাথে থাকে। মিথিলা ঢাকায় কোচিং করছে। সে খুব মন দিয়ে পড়ছে। তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া। রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে। প্রজেক্টটা খুব বড়। 15টা গ্রামে কাজ করতে হবে। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নারী উন্নয়ন, সব ধরনের কাজ। রাকিব খুব ব্যস্ত হয়ে গেল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ। কিন্তু সে খুশি। কারণ সে মানুষের উপকার করছে। তানিয়াও কাজ করছে। সেও একটা প্রজেক্টে আছে। তাদের দুজনের মিলে এখন বেতন 55,000 টাকা। এত টাকা রাকিব কখনো কল্পনা করেনি। এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে। মায়ের ভালো চিকিৎসা হচ্ছে। মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে। রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো, আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা। হ্যাঁ, মনে আছে। তুমি এখনও সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি, তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারব। তানিয়া হাসল। চলো, আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব। দুজনে মিলে প্ল্যান করতে লাগল। কিভাবে টাকা জমাবে? কোথায় স্কুল খুলবে? কিভাবে চালাবে? 1 বছর পর মিথিলা মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। রেজাল্ট আসল। সে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। পুরো পরিবার খুশিতে আত্মহারা। মা কাঁদল। রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল। তানিয়া মিষ্টি বিতরণ করল। ভাইয়া, এটা তোমার জন্য। তুমি আমার জন্য সব ত্যাগ করেছ। মিথিলা কাঁদতে কাঁদতে বলল। না রে, এটা তোর নিজের যোগ্যতা। তুই মন দিয়ে পড়েছিস। রাকিব বলল। সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল বাবার কথা। বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? বাবার কথা ভাবছি। সেই গরিব দিনগুলোর কথা ভাবছি। আজ আমরা এত দূর এসেছি। হ্যাঁ, আর এটা শুধু শুরু।
আমাদের আরও অনেক পথ যেতে হবে, তানিয়া বলল। 10ম অধ্যায়, চূড়ান্ত স্বপ্ন। 3 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। বেতন 50,000 টাকা। তানিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 40,000 টাকা। মিথিলা এখন মেডিকেল কলেজের 3য় বর্ষে। সে খুব ভালো পড়ছে। তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া এবং গ্রামের মানুষের সেবা করা। মা এখন সুস্থ। তার মুখে হাসি ফিরে এসেছে। রাকিব আর তানিয়া এই 3 বছরে প্রায় 10 লক্ষ টাকা সেভ করেছে। এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে। রাকিব গ্রামে গিয়ে একটা জমি কিন। 2 বিঘা জমি। সেখানে স্কুল করবে। তারা ব্যাংক থেকে লোন নিল। আরও 5 লক্ষ টাকা। মোট 15 লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হল। মানিক স্যার অনেক সাহায্য করলেন। তিনি স্কুলের ডিজাইন করে দিলেন। শিক্ষক খুঁজে দিলেন। 6 মাস পর স্কুল তৈরি হল। নাম দেওয়া হল আলোর পাঠশালা। স্লোগান, শিক্ষাই আলো, শিক্ষাই মুক্তি। স্কুলে গরিব পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়বে। ধনী পরিবারের বাচ্চারা কম ফিতে পড়বে। এই ফি দিয়ে স্কুল চলবে। স্কুল খোলার দিন গ্রামের সব মানুষ এল। জেলা প্রশাসক এলেন উদ্বোধন করতে। মানিক স্যার, এনজিওর ডিরেক্টর, সবাই এলেন। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একসময় খুব গরিব ছিলাম। লেখাপড়া করতে পারিনি ঠিকমতো। কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি এই স্কুল করলাম যাতে গ্রামের কোনো বাচ্চাকে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয়। সবাই হাততালি দিল। তানিয়া বলল, এই স্কুল শুধু আমার স্বামীর স্বপ্ন নয়, আমার স্বপ্ন। আমরা চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা শিক্ষিত হোক। আবার হাততালি। স্কুল চালু হল। প্রথম দিন 50 জন বাচ্চা ভর্তি হল। দ্বিতীয় মাসে 100। তৃতীয় মাসে 200। রাকিব আর তানিয়া সপ্তাহে 3 দিন স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়। শিক্ষকদের ট্রেনিং দেয়া। স্কুল দেখাশোনা করে। মিথিলা ছুটির দিনে স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য চেক আপ করে। বিনামূল্যে। মা রান্না করে বাচ্চাদের খাওয়ায়। অনেক বাচ্চা গরিব পরিবার থেকে আসে। তারা দুপুরে খায় না। মা তাদের খাওয়ায়। 2 বছর পর স্কুলে 5 বাচ্চা পড়ছে। 10 জন শিক্ষক আছে। স্কুল ভালোভাবে চলছে। জেলার মধ্যে কি আলোর পাঠশালা কি একটা আদর্শ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে। 11 অধ্যায়, জীবনের পূর্ণতা। 5 বছর পর। রাকিবের বয়স এখন 33। তানিয়ার বয়স 31। তাদের একটা মেয়ে হয়েছে। নাম রাখা হয়েছে অনন্যা। অনন্যার বয়স 2 বছর। মিথিলা এখন ডাক্তার। সে একটা সরকারি হাসপাতালে কাজ করছে। সে গ্রামের মানুষের বিনামূল্যে সেবা দেয়া। মা সুস্থ এবং খুশি। তার নাতনি অনন্যাকে নিয়ে সময় কাটায়। আলোর পাঠশালা কি এখন জেলার সেরা স্কুলগুলোর একটা। এখানে 1000 বাচ্চা পড়ছে। 20 জন শিক্ষক আছে। স্কুলের রেজাল্ট খুব ভালো। রাকিব আর তানিয়া এখন আর এনজিওতে কাজ করে না। তারা পুরোপুরি স্কুলেই সময় দেয়া। তারা আরও 2টো স্কুল খোলার পরিকল্পনা করছে। একদিন রাকিব স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। হাতে চায়ের কাপ। কি ভাবছ? তানিয়া জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। 8 বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম। আজ আমার নিজের স্কুল আছে। 1000 বাচ্চা পড়ছে। হ্যাঁ, আমরা অনেক দূর এসেছি। কিন্তু আরও অনেক পথ বাকি, তানিয়া বলল। জানো, কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি। তানিয়া রাকিবের হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে। তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, জানো তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মানুষের মুখে হাসি ফোটানো। টাকা, প্রতিষ্ঠা, সব তুচ্ছ যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে। তানিয়া মাথা নাড়ল। একদম ঠিক। তুমি জানো, গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল, যে 3 বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল? হ্যাঁ, মনে আছে। তার বাবা রিকশা চালায়। সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে আমার পা ছুঁয়ে কাঁদছিল।
বলছিল আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি গিয়ে। হঠাৎ অননা দৌড়ে এল। বাবা, বাবা, দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিল। অননা একটা ছবি দেখাল। একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল। দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ গু, অননা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি গ। আমি ডাক্তার হব, মাসির মতো। তারপর গরিব মানুষদের দেখব, অননা বলল। তানিয়া হাসল। দেখছ, আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে গু। দ্বাদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজপত্র দেখাও উ। রাকিব সব কাগজ দেখাল। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে, কিন্তু ওই লোক ক্ষমতাবান, সে ঝামেলা করবে গু। তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে। সময় লাগবে, টাকাও লাগবে গু। রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনল। তারপর বলল, আমরা লড়ব। আমরা সত্যের পক্ষে আছি উ। কেস শুরু হল। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে। আইনজীবীর ফি দিতে হচ্ছে। টাকা খরচ হচ্ছে অনেক। কিন্তু রাকিব হাল ছাড়ল না। সে জানে সে ন্যায়ের পক্ষে। এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল। তারা একটা কমিটি করল। সবাই মিলে টাকা তুলো রাকিবকে সাহায্য করার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল, রাকিব, তুমি আমাদের গ্রামের গর্ব। তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছ। আমরা তোমাকে একা ছাড়ব না ই। রাকিব কান্নায় ভেঙে পড়ল। আপনারা আমার পরিবার উ। মানিক স্যারও সাহায্য করলেন। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলল। প্রশাসক বিষয়টা দেখলেন। 6 মাস পর কোর্ট রায় দিল রাকিবের পক্ষে। জমি রাকিবেরই। সেই দিন স্কুলে উৎসব হল। সবাই খুশি। বাচ্চারা নাচল, গাইল। রাকিব মাইকে বলল, আজ আমরা জিতেছি। কিন্তু এটা শুধু আমার জয় নয়, এটা আমাদের সবার জয়। সত্যের জয় উ। ত্রয়োদশ অধ্যায়, সম্প্রসারণ। কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে, পাশের জেলায়। তানিয়া রাজি হল। তারা আবার সেভিংস শুরু করল। এই সময় একটা বড় সুখবর এল। একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে। তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এল আলোর পাঠশালাকু দেখতে। সে সব দেখল। শিক্ষকদের সাথে কথা বলল, বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাজে মুগ্ধ। আমরা আপনাকে 10 লক্ষ টাকা গ্রান্ট দিতে চাই নতুন স্কুলের জন্য গু। রাকিব বিশ্বাস করতে পারল না। 10 লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আপনি একটা প্রস্তাব লিখে পাঠান, আমরা অনুমোদন করব উ। রাকিব আর তানিয়া রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখল। পাঠিয়ে দিল। 1 মাস পর অনুমোদন এল। 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কিনল। নতুন স্কুল তৈরি শুরু হল। এবার আরও বড় স্কুল, আরও ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজা, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও। আমি সপ্তাহে একদিন এসে বাচ্চাদের দেখবগু। চমৎকার আইডিয়া, রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হল। মিথিলা আর তার 2 জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়া। নতুন স্কুলের নাম দেওয়া হল আলোর পাঠশালা, দুগ। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে। 1 বছরে দ্বিতীয় স্কুলেও 5 বাচ্চা ভর্তি হল। রাকিবের স্বপ্ন আরও বড় হল। সে ভাবল জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। চতুর্দশ অধ্যায়, পুরস্কার। 3 বছর পর। রাকিব এখন 40 বছরের। তার 5টা আলোর পাঠশালাগু আছে। 5টা জেলায়। প্রায় 3000 বাচ্চা পড়ছে। 2 শিক্ষক কাজ করছে। একদিন রাকিব একটা ফোন পেল। ঢাকা থেকে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। জিউ। আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন গু। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে। মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন গু। রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। তান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল। খুশির কান্না। তুমি পেরেছ। তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো উ। মিথিলা বলল, ভাইজা, তুমি আমার হিরো গো। অনন্যা, এখন 7 বছর, বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন। ঢাকা বঙ্গভবন। রাকিব স্যুট পরেছে। তানিয়া শাড়ি পরেছে। মা, মিথিলা, অনন্যা সবাই গেছে। মানিক স্যারও গেছে। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম গো। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হল। সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন। একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট, আর 5 লক্ষ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি। কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, যে কেউ পারে যদি সে চেষ্টা করে গি। পুরো হল হাততালিতে মুখরিত হল। এই পুরস্কার শুধু আমার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে গু। আবার হাততালি। অনুষ্ঠান শেষ হল। সবাই বাড়ি ফিরল। সেই রাতে রাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল সেই দিনের কথা যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি। আর ভাবছি আমাদের এখনো কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি, তানিয়া বলল। ৫০ অধ্যায়, উত্তরাধিকার। আরও 5 বছর কেটে গেল। রাকিবের বয়স এখন ৪৫। তার 10টা আলোর পাঠশালাগু আছে। 10টা জেলায়। ৬,০০০ বাচ্চা পড়ছে। 4 শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে। গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। অনন্যা এখন 12 বছর। সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী। তার স্বপ্ন শিক্ষক হওয়া। বাবার মতো। মা এখন অনেক বয়স্ক, কিন্তু সুস্থ। সে নাতিনাতনীদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন 2 সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে। নাম অনির্বাণ। বয়স 5 বছর। রাকিব এখন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে। বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়। তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এল। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই। শুধু 3টা জিনিস, স্বপ্ন, পরিশ্রম আর সততা গু। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও 20টা স্কুল খুলব। প্রতিটা জেলায়। যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয় গে। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন গে। রাকিব মাথা নাড়ল। না। আমি শিক্ষক থাকতে চাই। রাজনীতি আমার জায়গা নয়। সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল। রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হল। পুরো দেশ দেখল। অনেক মানুষ অনুপ্রাণিত হল রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগল। অনেক মানুষ সাহায্য করতে চায়। ডোনেশন দিতে চায়। স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছ? মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়। শুধু সুযোগ দরকার। তানিয়া বলল, হ্যাঁ। আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। শেষ অধ্যায়, জীবনের অর্থ। আরও 10 বছর পরের ঘটনা।
রাকিবের বয়স এখন ৫৫। চুলে পাক ধরেছে, কিন্তু চোখে এখনও সেই আগুন। তার এখন ২৫টা আলোর পাঠশালাগু আছে। ১৫,০০০ বাচ্চা পড়ছে, হাজারের বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই, ৩ বছর আগে মারা গেছেন। শান্তিতে। তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে। মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার। তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়রকে। তাদের ২ সন্তান। অনন্যা এখন ২২ বছর। সে শিক্ষক হয়েছে, আলোর পাঠশালাতেই পড়ায়। সে বাবার উত্তরসূরি। অনির্বাণ এখন ১৫ বছর। সে মেডিকেলে পড়তে চায়, মাসির মতো ডাক্তার হতে চায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে, বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে। গল্প বলে, গান শেখায়, জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন। রাকিব হাসল, বাবা, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছ, তখন যে আনন্দ পাই সেটা কোনো টাকায় কেনা যায় না। তাহলে জীবনের অর্থ কি স্যার? বাচ্চাটা জিজ্ঞেস করল। রাকিব একটু ভাবল, তারপর বলল, জীবনের অর্থ হল অন্যের জীবনে আলো জ্বালানো। যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো, তাহলে তোমার জীবন সার্থক। বাচ্চাটা মাথা নাড়ল। আমিও আপনার মতো হতে চাই স্যার। রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল। তুমি আমার চেয়ে আরও ভালো হবে। সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে। সূর্য অস্ত যাচ্ছে, আকাশ লাল কুমলা রঙে রাঙানো। তানিয়া বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন জানতাম না তুমি এত দূর যাবে। রাকিব হাসল, আমিও জানতাম না, কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে। না, তুমি পেরেছ তোমার ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। আমি শুধু সাথে ছিলাম। তুমি শুধু সাথে ছিলে না, তুমি আমার শক্তি ছিলে, আমার অনুপ্রেরণা ছিলে। দুজন চুপচাপ বসে রইল। নিচে কি আলোর পাঠশালা দেখা যাচ্ছে, বাচ্চারা খেলছে। রাকিব বলল, জানো তানিয়া, আমি এখন শান্তিতে আছি। আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি। তুমি পেরেছ, তুমি হাজারো জীবন বদলে দিয়েছ। তানিয়া বলল। হঠাৎ অনন্যা এল। বাবা, মা, খাবার তৈরি। রাকিব উঠে দাঁড়াল। চলো। ৩ জন একসাথে নিচে নামল। পরিবার একসাথে বসে খাবার খেল, হাসল, গল্প করল। রাতে শোয়ার আগে রাকিব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাল। দূরে তারা জ্বলছে। রাকিব মনে মনে ভাবল, জীবন একটা যাত্রা, কখনো কঠিন, কখনো সহজ। কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি সৎ থাকো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আর সবচেয়ে বড় সফলতা হলো যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো। রাকিব হাসল, তারপর বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল। শান্তির ঘুম, পরিতৃপ্তির ঘুম। কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে, তার স্বপ্ন পূরণ হয়েছে। আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।